মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহ, তাঁর বাড়িতে শুক্রবার ভোরে আয়কর হানা রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও। আর এই নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। মিরাজ শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক। প্রার্থী মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর এলগিন রোডে। এখানেই শুক্রবার ভোরে আয়কর হানা। আমি 2022 সাল থেকে আছি। মানে আপনি রয়েছেন, আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরো একজন রয়েছে। কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের 90 এই বাড়ি তো স্যারের 1941 এর বাড়ি। মিরাজ শাহ পেশায় ব্যবসায়ী। এলগিন রোডে তার বাড়ি। বাড়িতে রয়েছে সিএ ফার্ম। 2021 সালে বিধানসভা উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন। এবারও 4 প্রস্তাবকের মধ্যে তিনি একজন। 2022 সালেও তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এবার ফের তাঁর বাড়িতে আয়কর হানা। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করব। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়ান। আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। এদিন রাসবিহারীতে তার বাড়িতেও আয়কর হানা। রাসবিহারীতে দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি। এদিন ভোর 5টা থেকে শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় 9 ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার। রাসবিহারীতে দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এদিন হানা দেয় আয়কর দপ্তর। দেবাশিস কুমারের এক্সপেন্ডিচার এজেন্টের দাবি, ভোট সংক্রান্ত বেশ কিছু নথি রয়েছে এই কার্যালয়ে। এদিনে নির্বাচন কমিশনের নথিগুলি জমা দেওয়ার কথা। আইটি রেডের জেরে তিনি দীর্ঘক্ষণ নির্বাচনী কার্যালয়ের বাইরে আটকে পড়েন। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, কিন্তু 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি এখানে 45 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছি। দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পারিষদ, 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কাউন্সিলর অফিস বালিগঞ্জে, সেখানেও এদিন তল্লাশি চালায় আয়কর দপ্তর। কয়েকদিন আগে কলকাতায় ইডি অফিসে ডেকে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। কেউ খুব ভীত হয়ে গেছেন। 365 মানুষের সঙ্গে ছিলাম, তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে নিযুক্ত করা যায়। আমার একটা থেকে সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার হচ্ছে। নিউজ 18 বাংলা। গাড়িতে বান্ডেল টাকা। বালিগঞ্জে নাকা চেকিংয়ে বান্ডেল টাকা উদ্ধার হয়েছে। নাকা তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার 25 লক্ষ টাকা। অমিত রয়েছে, আরো জানাবে। অমিত, এত টাকা কেন, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গাড়িতে, কিছু জানা গেল?
দেখো তার কোনো উত্তর দিতে না পারার কারণেই ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছিল আয়কর দপ্তরের কর্তাদের। গতকাল রাতে সাউথ ইস্ট ডিভিশনের তরফে বালিগঞ্জে যে ভূপতি দপ্তর ক্রসিং রয়েছে সেখানে এসএসটি নাকা ঠিক হতো, যেহেতু নির্বাচন আচরণ বিধি লাগু রয়েছে সেক্ষেত্রে নির্বাচন আধিকারিক, সিআরপিএফ এবং কলকাতা পুলিশের যৌথভাবে নাকা তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময় একটি গাড়ি তারা যখন চেকিং করছিল সেই সময় তল্লাশি করছিল, সেই সময় গাড়ির ভেতর থেকে 25 লক্ষ টাকা, নগদ 25 লক্ষ টাকা উদ্ধার করা হয় এবং গাড়িতে একজনই ছিল। তাকে যখন জানতে চাওয়া হয় এই টাকা কোথায় যাচ্ছেন বা কার কাছে যাচ্ছেন সেই বিষয়ে কোনো উত্তর তারা দিতে পারেননি। এরপরই আয়কর দপ্তরকে বিষয়টি জানানো হয় এবং আয়কর দপ্তরের তরফে যে কুইক রেসপন্স টিম যারা ইলেকশনের জন্য যারা বা নির্বাচনের কাজে যারা যুক্ত রয়েছেন তারা সেখানে গিয়ে পৌঁছন এবং তাকে এবং পুলিশের তরফে ওই ব্যক্তিকে এবং নগদ 25 লক্ষ টাকা আয়কর দপ্তরের হাতে হস্তান্তর করা হয়েছে এবং তারা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। আচ্ছা, ধন্যবাদ। লোকসভায় ধাক্কা মোদী সরকারের, আটকে গেল মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পাসে প্রয়োজনীয় 2/3 ভোট পেল না এনডিএ। संविधान संशोधन 3 बिले भोटाभुटी। संविधान के अनुच्छेद 368 के उपबंधों के अनुसार सभा की कुल सदस्य संख्या के बहुमत द्वारा तथा सभा के उपस्थित और मत देने वाले सदस्यों के कम से कम 2/3 बहुमत द्वारा पारित नहीं हुआ। अब इस संविधान संशोधन पर সংবিধান সংশোধনের 3 বিলে ভোটাভুটি হয়। মহিলা বিলের পক্ষে ভোট পড়ে 298 আর বিপক্ষে 230 ভোট। লোকসভায় ভোট দেন 489 জন সাংসদ। परिसीमन विधेयक 2026 के संबंध में आगे की कार्रवाई पर निर्णय लेना। ये इतना ऐतिहासिक और महत्वपूर्ण बिल पर देश का महिलाओं को अब सम्मान अधिकार देने का जो बिल है उसको विपक्ष के साथ नहीं दिया, बहुत खेद की बात है। और इस ऐतिहासिक पल को आप अपना एक मौका था आपने गंवाया है। आदरणीय नरेंद्र मोदी जी के नेतृत्व में महिलाओं को जो सम्मान देने का अधिकार देने का हमारा अभियान जारी रहेगा और हम अधिकार दे के ही रहेंगे। आगे 2 शेष जो बिल्स है उसको आगे नहीं बढ़ाने का मैं अनुरोध करता हूँ। संविधान पर आक्रमण था और इसको हमने हरा दिया है तो अच्छी बात है। हमने क्लियरली बोला है कि ये महिला बिल नहीं है, ये हिंदुस्तान का राजनीतिक जो स्ट्रक्चर है, इलेक्टोरल स्ट्रक्चर है, उसको बदलने की कोशिश है। ये हमने रोक दिया है और मैं अभी कह रहा हूँ, प्रधानमंत्री से कह रहा हूँ, अगर आप महिला बिल चाहते हैं 2023 का महिला बिल निकालिए, उसको उसका इम्प्लीमेंटेशन आज से करिए और पूरा का पूरा ऑपोजिशन 100% आपको समर्थन देगा और महिला बिल हम इमीडिएट इम्प्लीमेंटेशन करा देंगे। বিল পাস না হওয়ায় বিক্ষোভ দেখান বিজেপি মহিলা সাংসদরা। বিল পাস না হওয়ায় বিরোধীদের আক্রমণ অমিত শাহের। সংবিধান রক্ষার বার্তা দিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও।
বিল পাসের নামে মহিলাদের অসম্মান কেন্দ্রের দমদমে সভা থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিলিমিটেশন বিল আর মহিলাদের রিজার্ভেশন একসাথে নিয়ে আসছে। মহিলাদের অত অসম্মান করো না। আমাদের এখানে ইতিমধ্যেই 50% মিউনিসিপ্যালিটিতে, 50% পঞ্চায়েতে রিজার্ভেশন আছে। 37% মহিলা আমাদের ইলেক্টেড আছে লোকসভায়। মহিলা বিলের সাথে অন্য কিছু আনতে যেও না। মহিলা বিল আমরা সাপোর্ট করব, কিন্তু ডিলিমিটেশনের সাথে নয়। নিজেরা হারবে আগামী দিন, তাই তুমি দেশটাকে টুকরো টুকরো করার চেষ্টা করছো, বঙ্গভঙ্গ করারও প্ল্যান আছে। তাই আমরা বলি আমরা এই ডিলিমিটেশন মানি না। সম্প্রতি শিলিগুড়ির সভা থেকে মোদি দাবি করেছিলেন তৃণমূলের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গিয়ে মোদির এই অভিযোগ উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে তাঁর সুর সপ্তমে। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। গত 12 এপ্রিল শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন তৃণমূল সরকার অ্যান্টি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে এরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়ে যাচ্ছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, রাজবংশী একাডেমি হয় না। একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকিঝুঁকি মারছেন, বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাটি থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে মানুষ বেচতে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2,00,000-2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। লড়াই করছি একা, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে। ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভোটের আগে টানা 4 দিন সেখানে মমতার নানা কর্মসূচি। 24 এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, ওই দিনই চেতলা সিআইটি মার্কেটের কাছে সভা। 25 এপ্রিল 74 এবং 82 নম্বর ওয়ার্ডে মিছিল, পরদিন মিছিল 70, 71 এবং 72 নম্বর ওয়ার্ডে। 27 এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল, 63 এবং 77 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। সিপিএম যে হয় অত্যাচার করত, তোমরা আজকে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ঢুকেছে, তার থেকেও আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অত্যাচার করছো। কিন্তু আমাকে যদি চমকান বিজেপি, জেনে রাখুন আমি আপনাকে ধমকাবো, আর আমাকে যদি ধমকান আমি গর্জাবো। আপনার ক্ষমতা থাকলে আপনারা আমাকে বন্দি করে রাখুন, কত ক্ষমতা আমি দেখছি। এই ক্ষমতার অপব্যবহার শেষ হোক। নিউজ 18 বাংলা। নাম বাদে সপরিবারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন,
উত্তর 24 পরগনার জেলা শাসকের দফতরে আবেদন মধ্যমগ্রামের যুবকের। ইনি সুমিতাভ মুখোপাধ্যায়, বাড়ি মধ্যমগ্রাম। উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন। সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন। মধ্যমগ্রামের 15 নম্বর ওয়ার্ড। এখানকার বাবুপাড়ার বাসিন্দা সুমিতাভ। স্ত্রী, সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার। তার দাবি, এসআইআর খসড়া তালিকায় বাড়ির 4 জন ভোটারের নাম ছিল, কিন্তু 28শে ফেব্রুয়ারি লিস্টে তার নাম বাদ পড়ে। এরপরে ভোটার তালিকায় নাম তুলতে অনেক দৌড়ঝাঁপ করেছেন। অভিযোগ, তাতে লাভ হয়নি। এরপরেই জেলা শাসকের দপ্তরে চিঠি। সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন সুমিতাভর। ডিএম অফিসে এসে আমি একটি লিখিত জমা করলাম, যেটা আমি স্বেচ্ছামৃত্যু আবেদন দিলাম। কারণ এই ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই আমার কাছে, আমার জীবনে। এবং পরবর্তী এসআইআর সব থেকে ভয়ের বিষয়, আমাকে যদি ডিটেকশন ক্যাম্পে পাঠায়, সেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তার কারণ আমি একজন সার্ভাইকাল পেশেন্ট, আমার কোমরে এখানে বেল্ট, এবং আমার মা একজন 3rd ডিগ্রি আগুনে বার্ন, আমার বাবাও একজন পেশেন্ট। হুগলির আরামবাগের বাসিন্দা মুফতি আব্দুল জামাল ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল অফিসার ছিলেন। 2003 সালে অবসর নেন। এবার তার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। এতে তিনি বেজায় ক্ষুব্ধ, চান শেষ দেখে ছাড়তে। এখানে জন্ম আমার, বিভিন্ন কমান্ড হসপিটালে আমি সার্ভিস করেছি। তো আমাদের তো বাসিন্দা নিয়ে তো কোনো প্রশ্নই নয় যে আমরা মাইগ্রেন্ট অন্য জায়গাতে। হঠাৎ করে দেখলাম আমার এখানে, আমি ভোট দিয়ে আসছি আজকে ধরুন 2003 থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে এবারে দেখলাম আমার ডিলিটেড করা হলো। কি কারণে হলো এটা আমি নিজেও জানি না। নিউজ 18 বাংলা। রান্নার গ্যাসে সংকট, জ্বালানির জ্বালা, জেরবার আমজনতা। এবারের ভোটও গ্যাসে গরম। ইস্যু গ্যাস, তা সামনে রেখেই ভোট প্রচার। জ্বালানি জ্বালা এখন ভোটের তাস। উত্তর 24 পরগনার বাদুড়িয়া, এই আসনে গ্যাস শুধু ভোটের ইস্যু নয়, প্রতীকও। শফিকুল ইসলাম দফাদার, বাদুড়িয়া আসনে বিকাশ ইন্ডিয়া পার্টির ক্যান্ডিডেট। তার প্রতীক গ্যাস সিলিন্ডার। গ্যাসের সিলিন্ডার বেছে নেওয়ার কারণ হলো, প্রতিনিয়ত গ্যাস মানুষের রান্নার কাজে ব্যবহার হয়। গ্যাসের সিলিন্ডারটা অযৌক্তিক দাম বাড়তি হয়ে যাওয়ায় আমরা এই গ্যাসের সিলিন্ডারটা নিয়েছি। বাদুড়িয়ার মানুষের যাতে গ্যাস মাসে একটা করে ফ্রি দিতে পারি, যারা বড় লোক তাদের এমন একটা দাম ধার্য করে দেবো, কোনো অসুবিধা হবে না। যুদ্ধের বাজার, রান্নার গ্যাসের সংকট। 7ই মার্চ রান্নার গ্যাসের দাম বাড়ে সিলিন্ডার পিছু 60 টাকা। কলকাতা এখন সিলিন্ডারের দাম 939 টাকা। সিলিন্ডার বুক করা যাচ্ছে ডেলিভারির 25 দিন পর। দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাসেরও। গ্যাসের সমস্যায় অনেক জায়গাতেই নাভিশ্বাস। সেই রান্নার গ্যাস এবার ভোটের বাজারে। বাংলায় ভোটের ময়দান গ্যাসে গরম। এখন যুদ্ধ পরবর্তী অবস্থায় যে পরিমাণ কোথায় গিয়ে যে টেকবে আমরা জানি না। এবং আমার মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এই যে গ্যাসের দাম বেড়েছে, ধরুন এই নিয়ে তো মিছিল কল করে দিয়েছেন যে মানুষের দুর্ভোগ, একমাত্র তৃণমূল কংগ্রেস তার মানে মানুষের দুর্ভোগে প্রথম রেসপন্ড করে। এই বিপদের সময় নিয়ে যারা রাজনীতি করে, যারা দেশকে কতটা ভালোবাসে পরিষ্কার বোঝা যাচ্ছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে ক্ষমতায় আছে, তারা কেন 2টো করে সিলিন্ডার ফ্রিতে দিচ্ছে না? বিজেপি সরকার গঠন হলে আমরা মহিলাদেরকে 2টো করে সিলিন্ডার ফ্রিতে দেবো বছরে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।